আমরা এখন যেটা জেনে নেব সেটা হচ্ছে প্রোটিনের বৈশিষ্ট্য। বইতে প্রোটিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু যেটা বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে কলয়েড। কলয়েড ব্যাপারটা কি? আমরা এখানে একটা কোষ দেখাচ্ছি, এই কোষের মধ্যে রয়েছে একটা প্রোটিন। প্রোটিনকে বলা হচ্ছে যে একটা কলয়েড জাতীয় পদার্থ। কলয়েড জাতীয় পদার্থের দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখাচ্ছি। কোষের বাইরের দিকে থাকে হচ্ছে কোষঝিল্লি বা অর্ধবেদ্য ঝিল্লি। কোষঝিল্লি বা অর্ধবেদ্য ঝিল্লিকে অতিক্রম করতে পারে না এবং পানি প্রোটিনকে আকর্ষণ করে। তাহলে পানিকে আকর্ষণ করে, এই জন্য এটার নাম হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি আর ফিলিক মানে আকর্ষণ। তাহলে প্রোটিন যখন একটা কোষের মধ্যে থাকে তখন এই প্রোটিনের আকর্ষণে বাইরে থেকে পানি আসবে। তাহলে কলয়েড বস্তুর দুইটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কোষঝিল্লি বা অর্ধবেদ্য ঝিল্লি এটাকে অতিক্রম করতে পারবে না এবং এরা পানিকে আকর্ষণ করে, ফলে এরা হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ। তাহলে প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে এরা কলয়েড জাতীয়। আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যে প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিন যেমন তাপ দিলে এটা জমাট বেঁধে যায়, সঞ্চিত হয়। যেমন আমরা জানি যে যখন ডিমকে সেদ্ধ করা হয়, ডিমের যে সাদা অংশ থাকে সেটা হচ্ছে প্রোটিন, ওটা জমাট বেঁধে যায়। আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রোটিনের শ্রেণীবিভাগ। লিপিডের মতোই খুব সিম্পল। গঠন প্রকৃতি অনুযায়ী সরল প্রোটিন, শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত। যুগ্ম কনজুগেটেড, এখানে প্রোটিন থাকবে, প্রোটিনের সাথে অন্য কিছু থাকবে। আর উদ্ভুত হচ্ছে যে সরল এবং যুগ্ম প্রোটিন থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে উদ্ভুত। এখানে কিছু উদাহরণ রয়েছে আর এদের কিছু বৈশিষ্ট্য বইতে বলা আছে, সেগুলো জেনে নিতে হবে। সরল প্রোটিনের উদাহরণ অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো রক্তরস দুধে পাওয়া যায়। গ্লুটেলিন, প্রোলামিন, এগুলো উদ্ভিদের বীজ সঞ্চিত খাদ্য হিসেবে পাওয়া যাচ্ছে। হিস্টোন, প্রোটামিন, এগুলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াসে পাওয়া যায়। স্ক্লেরোপ্রোটিন যেমন আমাদের ত্বকের চুল, নখ, আইস, শিং, এগুলোতে পাওয়া যায়। তাহলে এগুলোর বৈশিষ্ট্য আমরা জেনে নিব। যুগ্ম প্রোটিন দেখতে পাচ্ছি, প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড থাকলে নিউক্লিয় প্রোটিন। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিনও বলা হয় যখন কার্বোহাইড্রেট থাকে প্রোটিনের সাথে। লিপিডের সাথে প্রোটিন, লিপোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন হচ্ছে ক্রোম মানে বর্ণ, তাহলে বর্ণময় যে প্রোটিনগুলো সেগুলোর নাম হচ্ছে ক্রোমোপ্রোটিন। ফসফেট থাকলে ফসফোপ্রোটিন। কোনো ধাতু থাকে, যেমন আমরা জানি যে হিমোগ্লোবিন, এখানে আয়রন থাকে, তাহলে সেটা হচ্ছে মেটালোপ্রোটিন। মেটাল মানে ধাতু। ফ্ল্যাভিন হচ্ছে এফএডি নামে একটা যৌগ আছে, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এই যৌগটা যদি কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে এগুলো হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন ইত্যাদি ইত্যাদি। অসংখ্য ধরনের যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন হতে পারে। আচ্ছা, আমরা উদ্ভুত প্রোটিন এখানে কিছু উদাহরণ বলেছি, প্রোটিওজ, পেপটাইড, পলিপেপটাইড। আচ্ছা, এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা প্রাণীদেহে সাধারণত উদ্ভুত প্রোটিন এটা সরাসরি আমরা পাবো না। আমরা যখন সরল প্রোটিন বা যুগ্ম প্রোটিনকে ভাঙবো তখন এটা মধ্যবর্তী যৌগ হিসাবে প্রোটিওজ, পেপটাইড, পলিপেপটাইড এই যৌগগুলো পাওয়া যাবে। যেমন আমাদের যখন প্রোটিন পরিপাক হয় তখন এই মধ্যবর্তী ধাপ হিসাবে প্রোটিওজ, পেপটাইড, পলিপেপটাইড এগুলো পাওয়া যায়। আমরা এখানে আরেক ধরনের প্রোটিনের শ্রেণীবিভাগ করতে পারি। এটা হচ্ছে যে কেমন অ্যামিনো অ্যাসিড রয়েছে সেটার উপর ভিত্তি করে। প্রথম শ্রেণীর প্রোটিন, এটার নাম হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এখানে সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আমরা একটু আগে বলেছিলাম যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মানে যেগুলো অবশ্যই খেতে হবে, না খেলে শরীরে এই অ্যামিনো অ্যাসিডগুলো যেহেতু তৈরি হয় না তাহলে অভাবজনিত কিছু লক্ষণ দেখা যেতে পারে। তাহলে সবগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যে 10টা ছিল সেগুলো রয়েছে এমন প্রোটিন, যেমন সাধারণত প্রাণী প্রোটিনগুলো হয় যেমন দুধ, ডিম, এগুলোতে সমস্ত অ্যামিনো অ্যাসিডই থাকে যেগুলো এসেনশিয়াল। তাহলে সব ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট যে প্রোটিন, সেই প্রোটিন যখন আমরা খাবো তখন সেটাকেই আমরা বলবো প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন। তাহলে ফার্স্ট ক্লাস প্রোটিন সাধারণত প্রাণী প্রোটিনগুলো হয়, খুব ভালো উদাহরণ হচ্ছে দুধ, ডিম। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে কিছু প্রোটিন রয়েছে যেগুলোতে সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে না। যে আমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 10টা থাকার কথা, সেই প্রোটিনগুলোতে হয়তো 2টা আছে, কোথাও 3টা আছে, কোথাও 8টা আছে, কিন্তু 10টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নেই। তাহলে এই ধরনের প্রোটিনকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। সাধারণত আমরা উদ্ভিদ থেকে যে প্রোটিনগুলো পাই সেই প্রোটিনগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, মানে এগুলো হচ্ছে অনুন্নত প্রোটিন, সব ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে না। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে প্রোটিনের কাজ। আসলে প্রোটিনের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আসলে একটা জীবদেহে যত ধরনের কাজ হয় সবই আসলে প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত। কারণ আমরা জানি প্রোটিন হচ্ছে একটা ভালো উদাহরণ হচ্ছে এনজাইম, এবং এনজাইম যেহেতু প্রোটিন তাহলে এনজাইম হচ্ছে জীবদেহের সমস্ত রাসায়নিক বিক্রিয়া করে। তাহলে জীবদেহে যত কাজ হয়, দেহের গঠন থেকে শুরু করে দেহের প্রতিরোধ থেকে শুরু করে হরমোন, এনজাইম, অ্যান্টিবডি, এগুলো সব কিছু কিন্তু প্রোটিন নির্মিত। সুতরাং এই কাজগুলো আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আমরা এখন এই অধ্যায় শেষ করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে এনজাইম, একটা বিশেষ ধরনের প্রোটিন। আমরা লিখে ফেলি এনজাইম। এনজাইমকে বলা হচ্ছে জৈব অনুঘটক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অণুদের মধ্যে ঘটকালি করে, এজন্য এটার নাম হচ্ছে অনুঘটক। জৈব কেন? কারণ জৈব যৌগের উপর কাজ করে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, সেটা হচ্ছে একটা যৌগ এ আর একটা যৌগ বি, এদের উপর কাজ করছে ই মানে এনজাইম,
এখানে এনজাইমকে সাহায্য করার জন্য কিছু কো এনজাইম থাকতে পারে। কো মানে সাহায্যকারী, কোঅপারেশন। এখানে যৌগ তৈরি হচ্ছে C+D। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি দুইটা জৈব যৌগ বা একটা জৈব যৌগ ভেঙে দুইটা যৌগ তৈরি হলো, সেটা হতে পারে। তাহলে জৈব যৌগের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, মানে তাদের মধ্যে সহজ কথা একটা রিলেশন তৈরি করতে সাহায্য করে বা ঘটকালি করে, এটাকে আমরা বলতে পারি এনজাইম বা জৈব অনুঘটক। এটার আরেকটা নাম জৈব প্রভাবক, বা এটাকে বাংলায় বলা হয় উৎসেচক। তাহলে এই নামগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এনজাইমের নামটা এমন হলো কেন? এনজাইম শব্দটা আসছে আসলে ইন প্লাস জাইম এই শব্দ থেকে। ইন মানে হচ্ছে ইনসাইড, ভেতরে। জাইম মানে হচ্ছে ইস্ট। আমরা জানি এককোষী ছত্রাক, এদেরকে বলা হচ্ছে ইস্ট, যেমন স্যাক্রোমাইসিস আমরা জানি। তাহলে প্রথম যখন এনজাইম উদ্ভাবন করেন বিজ্ঞানীরা, তো তখন দেখা যায় যে ইস্টের মধ্যে একটা এনজাইম ছিল, যে এনজাইমটা প্রথম আবিষ্কৃত হয়। যেহেতু ইস্টের ভেতরে মানে এককোষী ছত্রাকের ভেতরে এনজাইমটা ছিল, এই জন্য শব্দটা আসছে ইন ইস্ট বা ইনজাইম, সেখান থেকে এনজাইম। তাহলে প্রথম যে এনজাইম আবিষ্কৃত হয় তার নামও হচ্ছে জাইম থেকে। জাইম প্লাস, আমরা জানি এনজাইমের নামের শেষে থাকে এস, এই জন্য এটার নাম হয়ে যায় জাইমেস। তাহলে প্রথম যে এনজাইম আবিষ্কৃত হয় তার নাম জাইমেস। প্রথম যে এনজাইম আবিষ্কৃত হয় সেটা ইস্ট বা জাইমের মধ্যে পাওয়া যায়, এই জন্য এনজাইমের নাম হচ্ছে এনজাইম, মানে জাইমের ভেতরে যেটা পাওয়া যায়। আচ্ছা, আমরা এনজাইমের অনেকগুলো বৈশিষ্ট্য জানবো, কিন্তু আসলে এনজাইমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রোটিনের বৈশিষ্ট্য, কারণ এনজাইম হচ্ছে বিশেষ ধরনের প্রোটিন। এনজাইম থেকে খুব অল্প কথা, সেটা হচ্ছে যে এনজাইমের অনেক বৈশিষ্ট্য হতে পারে। এটা প্রোটিন জাতীয় হয়, তাহলে এনজাইমকে ভাঙলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাবো। হ্যাঁ, এনজাইম কলয়েড প্রকৃতির হবে, যেহেতু প্রোটিন কলয়েড প্রকৃতির। এনজাইমের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এনজাইম একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন উপস্থিত থাকে তখন খুব অল্প পরিমাণে এটা উপস্থিত থাকে, কিন্তু এটা বিক্রিয়ার গতিকে খুব দ্রুত করে। কিভাবে করে এটা নিয়ে কৌশল আমরা একটু পরে আলোচনা করছি। এবং শেষ কথা হচ্ছে এনজাইম রাসায়নিক বিক্রিয়া শেষে এর নিজের কোনো পরিবর্তন হয় না, তাহলে অপরিবর্তিত। তাহলে এনজাইম থেকে এই তিনটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে এনজাইম খুব অল্প পরিমাণে রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থাকে, সেটা এনজাইম বিক্রিয়াকে খুব দ্রুত করে, এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এনজাইম থেকে আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে এনজাইমের নামকরণ। এনজাইমের নামকরণ বিভিন্নভাবে করা যেতে পারে, তবে আমরা প্রধানত তিনটা পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে বিক্রিয়ক। এনজাইম কোন বিক্রিয়কের উপর কাজ করে এটার উপর ভিত্তি করে। যেমন যদি এটা ফর এক্সাম্পল সুক্রোজ, এটার উপর কাজ করে, তখন এনজাইমের নাম হয়ে যায় সুক্রেস। তাহলে এটা একটা উদাহরণ। তাহলে বিক্রিয়ক মানে এনজাইম কোন বিক্রিয়কের উপর কাজ করে তার উপর এনজাইমের একটা নামকরণ হতে পারে। একটা হতে পারে বিক্রিয়া অনুসারে। যেমন কোনো এনজাইম যদি অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ করে, তাহলে সেই এনজাইমের নাম হয়ে যায় অক্সিডো রিডাকটেস। তাহলে কোনো এনজাইম যদি বিক্রিয়ার নাম অনুযায়ী বলি, তাহলে জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া করে, তাহলে এনজাইমের নাম হয়ে যায় অক্সিডো রিডাকটেস। আবার উভয় অনুসারে হতে পারে। উভয় অনুসারে কেমন হতে পারে? যেমন একটা উদাহরণ বলি, যেমন পাইরুভিক অ্যাসিড কাইনেস। আচ্ছা, এখানে কাইনেস হচ্ছে যে বিক্রিয়াগুলোতে এটিপি তৈরি হয় বা এটিপি ভেঙে গিয়ে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। কাইনেস হচ্ছে এটা বিক্রিয়া অনুসারে এটিপি ভেঙে গিয়ে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এটা তৈরি করে। এখানে ট্রাইফসফেট, এখানে ডাইফসফেট, অথবা এই দুটো মিলে এটিপি তৈরি হয়। তাহলে বিক্রিয়া অনুসারে কাইনেস। এবং যখন এই বিক্রিয়াটাই পাইরুভিক অ্যাসিডের উপর কাজ করে, তখন ওই এনজাইমের নাম হয়ে যাচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস। তাহলে যেহেতু বিক্রিয়া অনুসারে কাইনেস এবং পাইরুভিক অ্যাসিড এটা অনুসারে হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস, তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়া উভয় অনুসারে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। তাহলে এভাবে আমরা এনজাইমকে নামকরণ করি।